গল্পকথন বই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা জনম জনম, আজ চতুর্থ পর্ব। পীর সাহেব বলেছিলেন টুকু 7 দিনের মাথায় ফিরে আসবে, কিন্তু সত্যি যে 7 দিনের মাথায় টুকু এসে উপস্থিত হবে এই বিশ্বাস হিরুর ছিল না। কাজেই ভোরবেলা দরজা খুলে টুকুকে বারান্দায় বসে থাকতে দেখে সে বিস্ময়ে অভিভূত হয়ে গেছে। মনে মনে দুবার বলল, এ ভেরি গ্রেট পীর সাহেব, আ ভেরি গ্রেট পীর সাহেব। মুখে সে অবশ্যই রাগ এবং বিরক্তির ভঙ্গি ফুটিয়ে তুলে বলল, টুকু নাকি? এ কি চেহারা হয়েছে তোর? তুই তো দেখি কঙ্কাল হয়ে গেছিস, স্কেলিটন। শরীরে তো হাড্ডি ছাড়া কিছু দেখছি না। ছিলি কই? টুকু জবাব দিল না। কথা না বলা তার অভ্যেস হয়ে গেছে। হিরু বলল, বাসার সবাই একটা গ্রেট চিন্তার মধ্যে ছিল। আমি অবশ্য চিন্তা করছিলাম না, পীর সাহেব চিন্তা করতে নিষেধ করেছিলেন। কলতাবাজারের পীর, তোকে একদিন নিয়ে যাব, হেভি পাওয়ারের লোক। আমার ধারণা শখানেক জিন তার হাতে আছে, বেশিও হতে পারে। টুকুকে ফিরতে দেখে বাসার কেউ কোনো উচ্ছ্বাস প্রকাশ করল না। মিনু একটি কথাও বললেন না। সকালে খিচুড়ি নাস্তা হলো। সেই খিচুড়ির এক থালা টুকুর সামনে রেখে তিনি কঠিন গলায় বললেন, খা, খেয়ে আমাকে উদ্ধার কর। টুকুর সঙ্গে এই হলো তার প্রথম কথা। তিথি ভাইকে দেখল, কিন্তু কিছু বলল না। হাসল। সেই হাসি চিন্তা দূর হবার হাসি, যা পরিষ্কার বুঝিয়ে দেয় টুকু ফিরে আসায় সে খুশি হয়েছে। জালালউদ্দিন রাগী গলায় খানিকক্ষণ বকাঝকা করলেন। বকাঝকার ফাঁকে ফাঁকে উপদেশ দিলেন, বাড়ি পালানো হচ্ছে একটা অসুখ। সব অসুখের চিকিৎসা আছে, কিন্তু এই বাড়ি পালানো অসুখ আর ক্যান্সার, এই দুয়ের কোনো চিকিৎসা নেই। একবার যার বাড়ি পালানো রোগ হয়েছে সে 2 দিন পর পর পালাবে, এটা জানা কথা। তিনি বেশিক্ষণ উপদেশ দিতে পারলেন না। তার প্লেটের খিচুড়ি শেষ হয়ে গেছে। শূন্য থালার সামনে নিয়ে কথা বলতে তার ভালো লাগে না। তিনি নিচু গলায় বললেন, ও মিনু, খিচুড়িটা তো অসাধারণ হয়েছে। আতপ চাল ছিল, তাই না? আতপ চাল ছাড়া এই জিনিস হয় না। আছে নাকি আরো? মিনু বললেন, না। এক হাতা দাও দেখি। মুখের খিদেটা যাচ্ছে না। পেট অবশ্য ভর্তি, তবু মুখের খিদের একটা ব্যাপার আছে। বললাম তো নাই। ও আচ্ছা, ঠিক আছে, না থাকলে আর কি করা। আজ দুপুরেও খিচুড়ি করলে কেমন হয়? আতপ চাল কি আরো আছে? চুপ করো তো। খাওয়া খাওয়া আর খাওয়া, খাওয়া ছাড়াও তো আরও জিনিস আছে। সেই জিনিসটা কি? চুপ করো। জালালউদ্দিন চুপ করতে পারলেন না। টুকুকে আবার উপদেশ দিতে শুরু করলেন, বুঝলি টুকু, ঘর হচ্ছে মানুষের মা। শিশু থাকে মায়ের পেটের ভেতর, আমরা থাকি ঘরের পেটের ভেতর। সেই জন্যে ঘর হচ্ছে আমাদের মা। ঘর থেকে পালানো মানে মাকে অপমান করা। এই কাজ খবরদার করবি না। মায়ের পেট থেকে যে বের হয়ে যায় সে আর মায়ের পেটে ঢুকতে পারে না, তেমনি ঘর থেকেও যে বের হয়ে যায় সে আর ঘরে ঢুকতে পারে না, বুঝলি? টুকু মাথা নাড়ল, যেন এই জটিল ফিলোসফি সে বুঝে ফেলেছে। তার মাথা নাড়া জালালউদ্দিন দেখতে পেলেন না। তবে টুকু যখন নিজের থালার খিচুড়ি বাবার থালায় ঢেলে দিল, তখন আনন্দে আত্মহারা হয়ে গেলেন। চিকন গলায় বললেন, তুই খাবি না? না। না কেন? জিনিসটা তো ভালো হয়েছে। খিদে নেই। এইটুকু খিচুড়ি খেতে খিদে লাগে নাকি? এ তো দেখি পাগলের প্রলাপ। মিনু, ও মিনু, একটা শুকনা মরিচ পুড়িয়ে এনে দাও তো। টুকু বসে বসে বাবার খাওয়া দেখল, তার বড় ভালো লাগল। দুপুরে গেল বজলু ভাইয়ের খোঁজে। বজলু তাকে দেখে আঁতকে উঠে বলল, কি সর্বনাশ, তোর কি অবস্থা, কোথায় ছিলি?
টুকু সহজ গলায় বলল, এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম। তো বেড়াতে যাবি বলে যাবি না? তোর বড় ভাইকে একদিন জিজ্ঞেস করলাম টুকু কোথায়, সে বলল আমি কি করে বলবো কোথায়, আমি কি ডিটেকটিভ? কি কথার কি উত্তর। তা তোর স্বাস্থ্যেরই অবস্থা কেন? জ্বর হয়েছিল। কাজের সময় জ্বরজারি বাঁধিয়ে দিস। আশ্চর্য, তোর জন্যে শ্রাবণ সংখ্যার দেয়াল পত্রিকা বের হলো না। শিল্প সাহিত্য এইসব তো ছেলে খেলা না। একদিন করবি 10 দিন করবি না তা তো হবে না, কমিটমেন্ট দরকার। দুপুর থেকেই টুকু কাজে লেগে গেল। এবারে শ্রাবণ সংখ্যা দেয়াল পত্রিকা নতুন আঙ্গিকে বেরুচ্ছে। পুরো পত্রিকা পলিথিনের কাগজে মুড়ে বৃষ্টির মধ্যে রেখে দেয়া হবে। শ্রাবণ সংখ্যা পড়তে হলে বৃষ্টিতে ভিজে ভিজে পড়তে হবে। এই অসাধারণ আইডিয়া বজলুর মাথাতে এসেছে। এরকম আইডিয়া তার প্রায়ই আসে। সন্ধ্যা না মেলানো পর্যন্ত টুকু দেয়াল পত্রিকার কাজ করল। সন্ধ্যা মেলাবার পর কাউকে কিছু না বলে চলে গেল ওই বস্তির ঘরে। বুড়ো লোকটি বারান্দায় বসে কাঠের চেয়ারে বেতের কাজ করছিল। সে টুকুকে দেখে গলা ফাটিয়ে চেঁচাতে লাগল, ও মতির মা, মতির মা, ওই পুলা আবার আসছে, জবান বন্ধ পুলা। ওই হারামজাদা, তুই কই গেছিলি? আমরা চিন্তায় চিন্তায় অস্থির। ওই পুলা, এদিকে আয়। শুধু মতির মা না, ঘরের সবাই বের হয়ে এলো। টুকু এমনভাবে তাকাচ্ছে যেন সে কিছুই বুঝতে পারছে না। মতির মা বলল, নয় বউ, এই পোলাটার খাওন দাও, এ না খায়া সারাদিন কই কই যেন ঘুরছে। নতুন বউ তৎক্ষণাৎ ভাত বেড়ে দিল। ভাত এবং ডাঁটা দিয়ে রান্না করা ছোট মাছের তরকারি। তরকারিতে এমন ঝাল দেয়া হয়েছে যে মুখে দিলেই চোখে পানি এসে যায়। টুকু সেই আগুন ঝাল তরকারি তৃপ্তি করে খেল। ঘুমে তার চোখ জড়িয়ে আসছে। তার ঘুমের জন্য জায়গাও তৈরি করে দেয়া হয়েছে, তবে সে ঘুমোচ্ছে না, অনেক কষ্টে জেগে আছে। তার এখানে আসার অন্যতম কারণ হচ্ছে শাড়ি দিয়ে ঘেরা অংশে নতুন বউ এবং তার স্বামীর অভিনীত অংশটা দেখা। টুকু মনে মনে আশা করছে আজও যেন কুপি নেভাতে ওরা ভুলে যায়। হিরু বলল, মনটা খুবই ব্যাড হয়ে আছে। এনা হেসে ফেলল। হিরু রাগী গলায় বলল, হাসলে কেন? আপনি বললেন মনটা খুব ব্যাড হয়ে আছে, এই শুনে হাসলাম। বললেই হয় মনটা খারাপ হয়ে আছে? হিরু গম্ভীর হয়ে গেল। এই মেয়ে ইদানিং উল্টাপাল্টা কথা বলে তাকে কষ্ট দেয়। অবশ্য এটাই মেয়েদের নেচার, কোনো না কোনোভাবে মানুষকে কষ্ট দেয়া। ওরা দুজনে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। দুজনের দেখা হয়ে গেছে কাকতালীয়ভাবে। হিরু যাচ্ছিল পীর সাহেবের কাছে, বাস স্টপে এসে দেখে এনা। 4-5 দিন চেষ্টা করে তার সঙ্গে দেখা করতে পারেনি। পরশুদিন তো প্রায় গোটা দিনটাই এনাদের বাসার সামনে হাঁটাহাঁটি করে কাটালো, লাভ হলো না। আর আজ কিনা দেখা হয়ে গেল বাস স্টপে। এ কি যোগাযোগ! সে মধুর স্বরে বলল, কোথায় যাচ্ছ এনা? যাত্রাবাড়িতে, আমার ছোট চাচা বাড়িতে। যাত্রাবাড়িতে যাচ্ছ? বলো কি, আমিও তো ওইদিকেই যাচ্ছি। আমার এক ফ্রেন্ডের বাসা, ক্লোজ ফ্রেন্ড, জন্ডিস হয়ে পড়ে আছে, খবর পাঠিয়েছে যাবার জন্যে। মেইন রোডেই বাসা। এনা হেসে ফেলল। হিরু বলল, হাসলে কেন? আপনি যে সারাক্ষণ মিথ্যা কথা বলেন, এই জন্যে হাসলাম। কি মিথ্যা বললাম? যাত্রাবাড়িতে বন্ধুর কাছে যাওয়ার ব্যাপারটা পুরো মিথ্যা। আমি যদি বলতাম আমি বাসা বোঝাচ্ছি, তাহলে আপনি বলতেন আপনিও বাসা বোঝাবেন। আপনার এক বন্ধু আছে বাসা বোতে, তার জন্ডিস, এখন তখন অবস্থা। হিরু এনার বুদ্ধি দেখে মুগ্ধ হয়ে গেল। একটু মন খারাপও হল। এইরকম একটা বুদ্ধিমতী মেয়েকে বিয়ে করে শেষে কোন যন্ত্রণা হয় কে জানে। বিয়ে না করেও তো উপায় নেই, প্রেম যখন হয়ে গেছে। বাসগুলিতে অসম্ভব ভিড়। পরপর 2টা বাস মিস হল। চেষ্টা করেও তারা উঠতে পারল না। হিরুর খুব ইচ্ছা একটা রিক্সা নিয়ে দুজনে চলে যায়। গল্প করতে করতে যাওয়া যাবে,
তার উপর আছে এনার গা ঘেঁষে বসার আনন্দ। সমস্যা হচ্ছে তার কাছে আছে মাত্র 10টা টাকা। 70 টাকা ছিল। পীর সাহেবের জন্য 1 প্যাকেট বেনসন কিনতে গিয়ে 60 টাকা বের হয়ে গেল। অবশ্যই কোনো একটা দোকানে বেনসনের প্যাকেট বেচে দেয়া যায়। 40 টাকা বললে ওরা লুফে নেবে। এনা, কি? চল একটা রিক্সা নিয়ে নিই। একদানে যাওয়া যাবে না, ভেঙে ভেঙে যেতে হবে। এখান থেকে নিউ মার্কেট, নিউ মার্কেট থেকে গুলিস্তান, তারপর গুলিস্তান থেকে যাত্রাবাড়ি। হিরুকে অবাক করে দিয়ে এনা বলল, রিক্সা নিন। সত্যি বলছো? ট্রুথ? হ্যাঁ, সত্যি। রিক্সা নেবার আগে হিরো বেনসনের প্যাকেট বিক্রি করল 45 টাকায়। তার মনে একটু খচখচানি লেগে রইল। পীর সাহেবের জন্য কেনা জিনিস বিক্রি করা ঠিক হল না। রিক্সায় উঠে সেই খচখচানি দূর হয়ে গেল। এত ভালো লাগলো এনাকে পাশে নিয়ে বসতে। এনা একটা হাত রেখেছে হিরুর ডান পায়ের উপর, একটা মেয়ে তার হাত রেখেছে হিরুর হাঁটুতে। এতে এত আনন্দ হচ্ছে কেন? হিরুর চোখে পানি এসে যাচ্ছে। হিরু বলল, মনটা খুব খারাপ এনা, খুবই খারাপ। কেন? টুকুকে পাওয়া যাচ্ছে না। টুকু আবার কে? আমার ইয়ঙ্গার ব্রাদার। সে তো অনেক আগেই গেছে। এসেছিল, সকালে এসে সারাদিন থাকলো, সন্ধ্যাবেলা আবার গন। কোথায় গেছে? জানি না কোথায়। পীর সাহেবের কাছে যাব, দেখি উনি কি বলেন। কিছু একটা হলেই আপনি পীর সাহেবের কাছে চলে যান, তাই না? সাংঘাতিক পাওয়ার ওনার, একদিন তোমাকেও নিয়ে যাব। পীর সাহেবের কাছে যাবার আমার কোনো শখ নেই। পীর আবার কি? শুধু টাকা নেয়ার ফন্দি। তবা করায় না, এক্ষুনি তবা করো, ইমিডিয়েট। চুপ করুন তো, আমি তবা টবা করতে পারবো না। তবা না করলে আমি কিন্তু নেমে যাব। এনে বলল, নেমে যান, আপনাকে কি আটকাচ্ছে? আমি কি দড়ি দিয়ে আপনাকে বেঁধে রেখেছি? হিরুর রাগ উঠে যাচ্ছে। রাগটা কন্ট্রোল করার জন্য সে সিগারেট ধরালো। এনা বলল, সিগারেট ফেলুন তো, চোখে ছাই পড়ছে। ছাই পড়লে অসুবিধে কি? চোখ কি ক্ষয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, ক্ষয়ে যাচ্ছে। তুমি বড় যন্ত্রণা করছে না? আপনি নিজেই যন্ত্রণা করছেন, ফেলুন সিগারেট। মেয়ে ছেলের কথায় ফস করে সিগারেট ফেলে দেয়া খুবই অপমানের ব্যাপার। তবু হিরো সিগারেট ফেলে দিল। দুনিয়াটি এরকম যে মেয়ে ছেলের মন রক্ষা করে চলতে হয়। এনা বলল, নামার কথা বলে আপনি দেখি আবার বসে আছেন, আপনার লজ্জা নেই? এইসব করলে কিন্তু সত্যি সত্যি নেমে যাব। বেশ তো, নেমে যান। আই রিক্সা থামো তো, উনি নামবেন। রিক্সা থামল। হিরো দীর্ঘ নিঃশ্বাস ফেলল। বোঝা যাচ্ছে এই মেয়ে তাকে যন্ত্রণা দেবে। একে বিয়ে করলে জীবনটা ভাজা ভাজা হয়ে যাবে। কিন্তু বিয়ে না করি বা উপায় কি? প্রেম বলে কথা। প্রেম না থাকলে এতক্ষণ একটা চড় দিয়ে সে নেমে পড়ত। প্রেমের কারণে চড়টা দেয়া যাচ্ছে না। এনা বলল, কই নামলেন না? মেয়ে ছেলে একা একা যাবে, এই জন্য বসে আছি। একা একা যাওয়ার অভ্যাস আমার আছে। আপনি নেমে যান, নেমে গেলেই ভালো। ভালো কেন? আপনাকে আমার অসহ্য লাগছে। অসহ্য লাগার মতো কি করলাম? সিগারেট ফেলতে বলেছ, ফেলে দিয়েছি, মামলা ডিসমিস। কেন খালি খালি কথা বাড়াচ্ছেন? এত বকবক করা কার কাছে শিখলেন? আপনার পীর সাহেবের কাছে? এরপর আর বসে থাকা যায় না। হিরু নেমে গেল। তার মনে ক্ষীণ আশা রিক্সা থেকে নামা মাত্র এনা তার ভুল বুঝতে পারবে এবং মধুর গলায় বলবে, উঠে আসুন হিরু ভাই। হিরু অবশ্য সঙ্গে সঙ্গে উঠবে না, এতে মান থাকে না। এনা তখন বলবে, না হয় একটা ভুল করেছি, তাই বলে আপনি এমন করবেন? তখন হিরু উঠবে, কারণ মেয়ে ছেলের উপর বেশিক্ষণ রাগ করে থাকা ঠিক না। মেয়ে ছেলের কাজই হচ্ছে ভুল করা। তারা ভুল করবেই। বিবি হাওয়া তাদের এই পথ দেখিয়ে গেছেন। আশ্চর্যের ব্যাপার, এনা কিছুই বলল না। রিক্সা ফরফর করে এগিয়ে চলল।
রাগে হিরুর ব্রহ্মতালু জ্বলে গেল। সে মনে মনে 3 বার বলল, হারামজাদি। রাগ এতে পড়ে গেল। 3 সংখ্যার এই গুণ। রাগ করে 3 বার কোনো একটা কথা বললে রাগ পড়ে যায়, মন শান্ত হয়ে আসে। হিরুর মন এখন শান্ত, বেশ অনুশোচনাও হচ্ছে। রিকশা থেকে নেমে পড়াটা বিরাট বোকামি হয়েছে, ইংরেজিতে যাকে বলে গ্রেট মিস্টেক। বেচারার কাছে রিকশা ভাড়া আছে কিনা কে জানে, মনে হচ্ছে নেই। বেচারি রিকশা থেকে নেমে মনটা খারাপ করবে, রিকশাওয়ালার সঙ্গে খচাখচি করবে। আজকাল রিকশাওয়ালারা মেয়ে ছেলের সম্মান রেখে কথা বলে না, মেয়ে ছেলেদের সঙ্গে ইচ্ছে করে যেন আরও খারাপ ব্যবহার করে। হিরু একটা চায়ের স্টলে ঢুকে পড়ল। সারাটা দিন কি করে কাটাবে তার একটা পরিকল্পনা করা উচিত। সন্ধ্যাবেলায় আরেকবার এনার খোঁজে গেলে কেমন হয়? সঙ্গে একটা চিঠি নিয়ে যাবে। একটা মাত্র লাইন তাতে লেখা থাকবে, এমন লাইন যে পড়া মাত্র মনটা উদাস হয়ে যায়, চোখ হয় ছলো ছলো। এরকম লাইন খুঁজে পাওয়া খুবই কষ্ট। চা খেতে খেতে এটা নিয়ে ভাবা যেতে পারে। আজ হিরুর ভাগ্যটাই খারাপ। কাপ থেকে চা ছলকে পড়ল পাঞ্জাবিতে। চায়ের এই দাগ সহজে উঠবে না। দুধ দিয়ে ধুয়ে ফেলতে পারলে হয়তো উঠত, এখানে দুধ পাবে কোথায়? হিরু দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এইরকম যে হবে তা সে জানত। পীর সাহেবের নামে কেনা সিগারেট সে বিক্রি করে দিয়েছে, কাজেই একের পর এক অঘটন ঘটবে। এনা যে তাকে রিকশা থেকে নামিয়ে দিল, এর কারণ তো আর কিছুই না, এর কারণ পীর সাহেবের বদদোয়া। এই জন্যই পীর ফকিরদের সঙ্গে মেলামেশা কম করতে হয়। সব জিনিসের ভালো মন্দ দুটি আছে। পীর ফকিরের সঙ্গে খাতির থাকা যেমন ভালো, আবার তেমনি মন্দ। এখন মনে হচ্ছে মন্দটাই বেশি। হিরু উদাস ভঙ্গিতে 2য় কাপ চায়ের অর্ডার দিল। জালালউদ্দিন বললেন, কে? তিনি বারান্দায় বসে আছেন। সকাল 9টার মতো বাজে। বাড়িতে তিনি ছাড়া দ্বিতীয় ব্যক্তি নেই। মিনু গেছে বাজারে, তিথি কোথায় গেছে তিনি জানেন না, যাবার আগে তাকে বলে যায়নি। হিরু গত রাতে বাড়ি ফেরেনি, টুকু অবশ্য রাতে বাড়িতেই ছিল। ভোরবেলা কোথায় বেরিয়ে গেছে। এই ছেলে বড় যন্ত্রণা করছে। কখন আসছে কখন যাচ্ছে কোনো ঠিক নেই। শক্ত মারধর করতে পারেন না, এই হচ্ছে সমস্যা। অবস্থা যা দাঁড়িয়েছে তাতে মনে হচ্ছে মারের দায়িত্বটা তাকে নিতেই হবে, ইচ্ছের বিরুদ্ধেই নিতে হবে। টুকু থাকলে সুবিধে হতো। এই যে লোকটা এতক্ষণ এসেছে, কথাবার্তা বলছে না, দাঁড়িয়ে আছে, তার ব্যাপারটা কি তা টুকু চট করে ধরে ফেলত। লোকটা কোনো বদমতলবে এসেছে কিনা কে জানে। জালালউদ্দিন আবার বললেন, কে? লোকটা এইবার কথা বলল। তার গলার স্বর নরম এবং সে ইতস্তত ভঙ্গিতে কথা বলছে, কাজেই লোকটা সম্ভবত খারাপ না। খারাপ লোক এইভাবে কথা বলে না। আমার নাম দবির, আমার একটা ছোটখাটো ব্যবসা আছে, আপনি আমাকে চিনবেন না। আপনার সঙ্গে আমার দেখা হয়নি আগে। দেখা হলেও চিনতাম না, আমি চোখে দেখি না। তাই নাকি? জালালউদ্দিন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, বিরাট যন্ত্রণায় আছি ভাই। আপনি বাইরের মানুষ, ভেতরের কথা কি বলবো। সামান্য চিকিৎসা করালে অসুখ সারে, সেটা কেউ করাবে না। আপনি কার কাছে এসেছেন? দবির ইতস্তত করে বলল, পরি বা তিথি বলে এখানে কেউ থাকেন? পরি বলে কেউ থাকে না, তবে তিথি আছে, আমার দ্বিতীয় কন্যা। ভালো নাম ইশরাত জাহান। ও কোথায় যেন গেছে। কোথায় গেছে জানেন? জি না, আগে আমাকে বলতো টলতো, এখন আর কিছু বলে না। সম্ভবত ওর মাকে বলে গেছে। বসুন, ওর মা এসে পড়বে। ওর মা কাঁচা বাজারে গেছে, ঘরে কাজের লোক নেই তো, নিজেকেই সব করতে হয়। ওইখানে একটা জলচৌকি আছে, টেনে নিয়ে বসুন। ঘরের ভেতর চেয়ার আছে,
ঘরে তালা দিয়ে গেছে, এই জন্য চেয়ার দিতে পারছি না, নিজ গুণে ক্ষমা করবেন। দবির বললেন, আমি বসব না, কাজ ফেলে এসেছি। আপনি দয়া করে তিথিকে বলবেন আমি এসেছিলাম। নাম বললেই হবে। আমার নাম দবির। তাকে একটু বলবেন আমার বাসায় যেন যায়। আমার স্ত্রীর কিছু কথা আছে তার সঙ্গে, জরুরি কথা। বলবো, অবশ্যই বলবো। বাসার ঠিকানা কি তিথি জানে? জি জানে, আর তাছাড়া এই কার্ডটাও রেখে গেলাম, কার্ডের ঠিকানা লেখা আছে। বলবো, তিথি আসলেই বলবো। তা এসেছেন যখন খানিকক্ষণ বসেই যান। আমার স্ত্রী এসে পড়বেন, তখন চা খেতে পারবেন। কষ্ট করে এসেছেন, শুধু মুখে যাবেন? জি না, আজ আর বসব না। জালালউদ্দিন খানিকক্ষণ দ্বিধাগ্রস্ত থেকে বললেন, ভাই সাহেব, আপনার কাছে সিগারেট আছে? প্যাকেটটা ভেতরে রয়েছে। আমার স্ত্রী ঘরে তালা দিয়ে চলে গেলেন, চাবিটাও নেই। থাকলে আপনাকে বলতাম না। দবির বললেন, সিগারেট তো আমি খাই না, তবে এনে দিচ্ছি। তাহলে দরকার নেই, বাদ দেন। সঙ্গে থাকলে ভিন্ন কথা। না, কোনো অসুবিধা নেই। জালালউদ্দিন এই অপরিচিত লোকটির ভদ্রতায় মুগ্ধ হয়ে গেলেন। লোকটা এক প্যাকেট 5-5 এবং একটা দেয়াশলাই কিনে দিয়ে গেছে। শুধু তাই না, একটা সিগারেট ধরিয়েও দিয়ে গেছে। এরকম একজন বিশিষ্ট ভদ্রলোকের সঙ্গে তার মেয়ের পরিচয় আছে, ভাবতেই ভালো লাগছে। এমন চমৎকার একটা মানুষকে চা খাওয়ানো গেল না। এই দুঃখেই তিনি খুবই কাতর হয়ে পড়লেন। পরের বার এলে চা এবং চায়ের সঙ্গে মিষ্টি দিতে হবে। এইটুকু ভদ্রতা না করলে খুবই অন্যায় হবে। মিনু চলে এসেছেন। তার পায়ের শব্দ কানে যেতেই জালালউদ্দিন সিগারেটের প্যাকেট লুকিয়ে ফেললেন। মেয়েদের মন থাকে সন্দেহে ভরা, হাজারটা প্রশ্ন করবে, কি দরকার? তিনি উৎসাহের সঙ্গে বললেন, বাজার কি আনলে মিনু? মিনু জবাব দিলেন না। স্বামীর প্রশ্নের জবাব দেয়া আজকাল তিনি ছেড়েই দিয়েছেন। মাছ টাছ কিছু পাওয়া গেল? মিনু সেই প্রশ্নেরও জবাব দিলেন না। বাজার নিয়ে রান্নাঘরে ঢুকে গেলেন। জালালউদ্দিন তাতে মন খারাপ করলেন না। খানিকক্ষণ অপেক্ষা করে বললেন, এক ফোঁটা চা দিয়ে তো মিনু, বুকে কফ বসে গেছে। চা কফের জন্যে খুবই উপকারী। আমার কথা না, বড় বড় ডাক্তাররা বলেন। মিনু এই কথায় ঝাঁঝিয়ে উঠলেন না। এটা খুবই ভালো লক্ষণ। হয়তো চা পাওয়া যাবে। চা এলে চায়ের সঙ্গে একটা সিগারেট ধরাতে হবে। সব জিনিসের একটা অনুপান আছে। চায়ের অনুপান হচ্ছে সিগারেট, দইয়ের অনুপান মিষ্টি। তিথির অবাক হবার ক্ষমতা নষ্ট হয়ে গেছে। কিছুতে এখন আর সে অবাক হয় না। হিরো যদি তাকে কোনোদিন এসে বলে, দেখ তিথি, আমি এখন আকাশে উঠতে পারি, এবং সত্যি সত্যি খানিকক্ষণ উড়ে দেখায়, তিথি তাহলেও অবাক হবে না। অথচ দবিরউদ্দিনের রেখে যাওয়া কার্ড দেখে সে অবাক হল। এই লোক তার ঠিকানা পেল কোথায়? সে তো কোনো ঠিকানা রেখে আসেনি। তার ঠিকানা জানার কথা নয়। দবিরউদ্দিনের স্ত্রী তার সঙ্গে কথা বলতে চান, এই ব্যাপারটিও অবাক করার মতো। তবে তিথি তাতে অবাক হল না। ভদ্রমহিলা অসুস্থ, নিশ্চয়ই তার সময় কাটে না। গল্পগুজব করার জন্য কিছু মজার চরিত্র দরকার। তিথির মতো মজার চরিত্র তিনি আর কোথায় পাবেন? ওই বাড়িতে তিথির যেতে ইচ্ছা করছে না, তবু হয়তো সে যাবে। দবিরউদ্দিন নামের ওই লোক তার ঠিকানা কোথায় পেল, এটা জানার জন্যই তাকে যেতে হবে। আর যেতে যখন হবে, তখন আজ গেলে কেমন হয়? তিথি কাপড় বদলাল, হালকা রঙের একটা শাড়ি পরল, চুলে বেনি করল, আয়নার দিকে তাকিয়ে ভাবল একটু কাজল কি দেবে। চোখের পল্লব ঘেঁষে হালকা রেখা, যা চোখে পড়বে না, আবার পড়বেও। মিনু ঘরে ঢুকে দেখলেন তিথি খুব সাবধানে চোখে কাজল দিচ্ছে। তিনি থমকে দাঁড়িয়ে গেলেন। তিথি বলল, তুমি কিছু বলবে? না। তাহলে দাঁড়িয়ে আছো কেন? চলে যাও।
মিনু ক্ষীণ স্বরে বললেন, তুই কি আমাকে দেখতে পারিস না তিথি? তিথি মার দিকে না তাকিয়ে বলল, না, পারি না। আমি কি করেছি? আমার দোষটা কি? তোমাকে কি আমি কোনো দোষ দিয়েছি? দোষ ছাড়াই তোমাকে দেখতে পারি না। মিনু খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে আগের চেয়েও ক্ষীণ গলায় বললেন, অরু চিঠি দিয়েছে। তিথি কিছু বলল না। মিনু বললেন, তোর টেবিলের উপর রেখেছি। আমার টেবিলের উপর রেখেছ কেন? আমি এসব চিঠি ফিটি পড়ব না, আমার ভাল লাগে না। মিনু চলে গেল। তিথি অবশ্য ঘর থেকে বেরোবার আগে বোনের চিঠি পড়ল। একবার না, 2 বার পড়ল। খুবই সংক্ষিপ্ত চিঠি, মার কাছে লেখা। মা, আমার সালাম নিও। আমি বুঝতে পারছি তোমরা ওর টাকাটা দিতে পারছ না কিংবা দিচ্ছ না। আমি ওই নিয়ে কিছু বলবো না আর। কিন্তু মা, তোমার পায়ে পড়ি, আমাকে কিছুদিন তোমাদের কাছে এনে রাখো। এখানে আমি মরে যাচ্ছি। হিরুকে পাঠাও মা, আমাকে নিয়ে যাক। তোমার অরু। এত সংক্ষিপ্ত চিঠি অরু কখনো লেখে না। তার চিঠি হয় দীর্ঘ। চিঠির শেষের দিকে সে বাবার বাড়ির সবার সম্পর্কে কিছু না কিছু লেখা থাকে। এই চিঠিতে সেসব কিছুই নেই। তিথি ভাবতে চেষ্টা করে, আপা কি খুব কষ্টে আছে? কষ্টের নমুনাটা কি? বড় আপার কষ্টের সঙ্গে তার নিজের কষ্টের কি কোনো মিল আছে? সম্ভবত নেই। সে যে জাতীয় যাতনা বোধ করছে, বড় আপার সে সম্পর্কে কোনো ধারণা নেই। ধারণা থাকার কথাও না। তার বয়স তখন কত? 15 নাকি 16? এসএসসি পরীক্ষা দিয়েছে, তখনও রেজাল্ট হয়নি। বাবা তাকে পাঠালেন মঞ্জুর সাহেবের কাছে, বাবার দূরসম্পর্কের ভাই। তিথি তাকে কখনো দেখেনি। ভদ্রলোকের বয়স 50-এর কাছাকাছি, এজি অফিসে কাজ করেন, থাকেন সরকারি কোয়ার্টারে। তাকে একটা চিঠি দিতে হবে। চিঠিটা বাবার জবানিতে লিখেছে তিথি। চিঠির বিষয়বস্তু খুবই সাধারণ। জালালউদ্দিন সাহেব তার ফুফাতো ভাইকে জানাচ্ছেন যে তিনি সাময়িকভাবে খুবই অসুবিধায় পড়েছেন। যদি 200 টাকা তাকে দেয়া হয় তাহলে তিনি চিরকৃতজ্ঞ থাকবেন। টাকাটা তিনি সামনের মাসে যে করেই হোক ফেরত দেবার ব্যবস্থা করবেন। তিনি নিজেই আসতেন, ইদানিং চোখের একটা সমস্যার জন্য আসতে পারছেন না। চিঠি নিয়ে যাবার কথা হিরুর। সে গম্ভীর গলায় বলল, এটা তো ভিক্ষা চাওয়া চিঠি, যাকে বলে বেগিং। আমি বেগিং বিজনেসে থাকতে পারব না। জালালউদ্দিন কিছুতেই তাকে রাজি করাতে পারলেন না। শেষটায় মেয়েকে বললেন, তুই যাবি তিথি, গভর্নমেন্ট কোয়ার্টার, খুঁজে বের করতে কোনো অসুবিধা হবে না। পারবি মা? তিথি বলল, উনি যদি চিনতে না পারেন? বলিস কি তুই, চিনতে পারবেন না মানে? পরিচয় পেলে দেখবি কত খাতির যত্ন করে। টাকা যদি না দেন তাহলে তো বাবা খুবই লজ্জার ব্যাপার হবে। তোর কিসের লজ্জা? তুই তো আর টাকা চাসনি, আমি চেয়েছি। লজ্জা হলে আমার হবে। আমার কেন জানি মনে হচ্ছে উনি খুব খারাপ ব্যবহার করবেন, বিরক্ত হবেন। আহা, গিয়েই দেখ না, বিশিষ্ট ভদ্রলোক। যদি চিনতে না পারেন? মঞ্জুর সাহেব তাকে চিনতে পারলেন। হাসি মুখে বললেন, তোমাকে খুব ছোটবেলায় দেখেছি। তোমার মনে নেই, তবে তোমার বড় বোনের নিশ্চয়ই মনে আছে। কি নাম জানো তার? অরুণিমা না? জি, ডাকনাম অরু। তোমার বাবার তো আবার খুব কাব্যিক নাম রাখার বাতিক। তোমার নাম কি? তিথি। বাহ, খুব সুন্দর নাম। তিনি খুঁটিয়ে খুঁটিয়ে অনেক প্রশ্ন করলেন। তিথিদের অবস্থা শুনে খুবই দুঃখিত হলেন এবং আন্তরিক ভঙ্গিতে বললেন, এই সাময়িক সাহায্যে তো কিছু হবে না, স্থায়ী কিছু করতে হবে। কিভাবে করা যায় সেটাই হচ্ছে কথা। তোমার ভাইকে পাঠিয়ে দিও। আমার কিছু জানাশোনা আছে, দেখি কোথাও লাগিয়ে দেয়া যায় কিনা। তিথির মনে যে চাপা উদ্বেগ ছিল তা দূর হয়ে গেল। বাবারই ফুফাতো ভাইকে তার পছন্দ হল। ছোটখাটো মানুষ, সারাদিন পান খাচ্ছেন, একটু পরপর পানের রস গড়িয়ে পড়ছে।
সরুয়া টানার মতো সেই রস তিনি টেনে নিচ্ছেন। মাথায় এক গাছি চুলও নেই, চকচকে টাক। কিছুক্ষণ পরপর টাকে হাত বুলাচ্ছেন। তখন তার মুখের ভঙ্গি দেখে মনে হয় টাকে হাত বুলিয়ে তিনি খুব আরাম পাচ্ছেন। তিথি খানিক গল্পগুজবও করল। সহজ স্বরে বলল, বাসায় আর কেউ নেই কেন? চাচি কোথায়? ও থাকে গফরগাঁওয়ে। ছেলেমেয়েরা ওইখানেই স্কুল কলেজে পড়ে। ঢাকার এত খরচ চালানো কি সোজা ব্যাপার? সরকারি বাসা পাওয়ায় রক্ষা হয়েছে, অর্ধেক সাবলেট করে দিয়েছি, আর আমি 2টা ঘর নিয়ে থাকি। একা একা খারাপ লাগে না আপনার? না, সপ্তাহে সপ্তাহে যাই। বৃহস্পতিবার দুপুরে চলে যাই, শনিবার সকালে আসি। খানিকটা কষ্ট হয়, কি আর করা বলো। খাওয়া দাওয়া কোথায় করেন? বেশিরভাগ নিজেই রাঁধি, বাইরেও খাই। তিনি তিথিকে সুজির হালুয়া রেঁধে খাওয়ালেন। 200 টাকা দিয়ে নিজে এসে একটা রিক্সা ঠিক করে রিক্সা ভাড়াও দিয়ে দিলেন। তিথিকে বললেন, একা একা ঢাকা শহরে ঘোরাফেরা করা ঠিক না। তোমার বাবাকে বলবে আর যেন তোমাকে এভাবে না পাঠান। তিথিকে পরের মাসে আবার আসতে হলো। এবারের আবেদন 100 টাকার। যে করেই হোক দিতে হবে। মঞ্জুর সাহেব টাকা দিয়ে দিলেন এবং সেদিনও সুজির হালুয়া রেঁধে খাওয়ালেন। তবে ওই দিনের মতো গল্পগুজব হল না বা এগিয়ে এসে রিক্সা ঠিক করে দিলেন না। তার পরের মাসে তিথি আবার এলো। সারা পথ কাঁদতে কাঁদতে এলো। টাকা চাইতে হবে এই দুঃখে তার মরে যেতে ইচ্ছে করছে। বাসে বসে তার মন চাইছিল একটা ট্রাকের সঙ্গে এই বাসটার অ্যাক্সিডেন্ট হোক, সেই অ্যাক্সিডেন্টে সে যেন মারা যায়। সে মরল না। একসময় মঞ্জুর সাহেবের বাসার কড়া নাড়ল। মঞ্জুর সাহেব দরজা খুললেন, তবে তাকে দেখে খুব অবাক হলেন না। শুকনো গলায় বললেন, কি খবর? তিথি মাথা নিচু করে বলল, বাবা একটা চিঠি দিয়েছে। আবার চিঠি? এসো, ভেতরে এসো। তিথি ভেতরে এসে বসল। মঞ্জুর সাহেব বললেন, এইবার কত টাকা চেয়েছে? 100। তিথির ধারণা ছিল তিনি এবারে টাকা দেবেন না, কিন্তু তার ধারণা ভুল প্রমাণিত হল। তিনি 50 টাকার 2টা নোট তিথির হাতে দিলেন এবং বললেন, ঘেমে টেমে কি হয়েছে? ফ্যানের নিচে বসো, বিশ্রাম করো। জি না, তাড়াতাড়ি বাসায় যেতে হবে। টুকুর খুব জ্বর, ডাক্তার আনতে হবে। 2-3 মিনিট বসে গেলে ক্ষতি হবে না। তিনি হাত ধরে তিথিকে তার পাশে বসালেন। পর মুহূর্তেই তিথিকে জড়িয়ে ধরলেন। তিথি ভয়ে কাঠ হয়ে গেল। কোনো মতে বলল, ছাড়ুন চাচা, আমাকে ছেড়ে দিন। তিনি আহ বলে বিরক্তি প্রকাশ করলেন। তিথিকে ছাড়লেন না। তিথির চিৎকার করতে চেষ্টা করল, গলা দিয়ে কোনো শব্দ বের হল না। সিগারেটের গন্ধ ভরা পান খাওয়া একটা মুখ তার মুখের উপর লেপ্টে রইল। 2টো হাত মাকড়সার মতো তার সারা শরীরে কিলবিল করতে লাগল। এরপর কি কি ঘটল সে মনে করতে পারে না। শুধু যা মনে আছে তা হচ্ছে, সে বেতের সোফায় চিত হয়ে পড়ে আছে। মঞ্জুর সাহেব একটা বাটিতে সুজির হালুয়া বানিয়ে এনে বলেছেন, নাও হালুয়া খাও। এরপরও অনেকবার তিথিকে তার কাছে আসতে হয়েছে। প্রতিবারই মঞ্জুর সাহেব তাকে টাকা দিয়েছেন এবং বলেছেন, দরকার হলেই আসবে, কোনো অসুবিধা নেই। তিথি বড় আপার চিঠি টেবিলে রাখতে রাখতে মৃদুস্বরে বলল, তুমি তো সুখেই আছো আপা। কত সুখে আছো তুমি জানো না, জানলে এরকম করে চিঠি লিখতে না। এ হচ্ছে নিজের সঙ্গে বিড়বিড় করে কথা বলা। নিজের সঙ্গে কথা বলার এই অদ্ভুত অসুখ তিথির ইদানিং হয়েছে। মনে মনে ভাবা কথাগুলি সশব্দে বের হয়ে আসে। রিকশায় আসতে আসতে একবার এরকম হল। রিকশাওয়ালা তিথির বিড়বিড় শুনে চমকে মাথা ঘুরিয়ে তাকাল। অবাক হয়ে বলল, কি কোনাফা? এগুলি কি পাগল হবার লক্ষণ? একসময় সে কি পাগল হয়ে যাবে? হয়তো হবে, কিংবা কে জানে, এখনই হয়তো সে খানিকটা পাগল। বাড়ি থেকে বেরোবার মুখে হিরুর সঙ্গে দেখা। হিরু বলল, কোথায় যাচ্ছিস? তোর সঙ্গে আমার জরুরি কথা আছে,
ভেরি আর্জেন্ট। তিথি বলল, আমার কোনো জরুরি কথা নেই, বিরক্ত করিস না তো। হিরুর সঙ্গে সঙ্গে আসতে লাগল। তিথি বলল, কেন বিরক্ত করছিস? তুই আমাকে 3000 টাকা জোগাড় করে দিতে পারবি? না। এর জন্য তুই আমাকে তোর পা ধরতে বলিস, আমি পা ধরে বসে থাকব? টাকাটা আমার খুবই দরকার। দরকার হলে চুরি কর, ছিনতাই কর। কানে দুল পরে মেয়েরা যায়, ওইসব দুল টান দিয়ে ছিঁড়ে নিয়ে পালিয়ে যা। তুই কি পাগল হয়ে গেলি তিথি? আমি ভদ্রলোকের ছেলে না? হ্যাঁ, ভদ্রলোকের ছেলে। তুই ভদ্রলোকের ছেলে, আমিও ভদ্রলোকের মেয়ে। আমি কিভাবে টাকা আনি তুই জানিস, নাকি তোর জানা নেই? হিরু চুপ করে গেল। তিথি বলল, আমি কিভাবে টাকা আনি সেটা কেউ জানে না, আবার সবাই জানে। মজার একটা খেলা। তুই আমার পেছন পেছন আসবি না। যদি আসিস তাহলে ধাক্কা দিয়ে নর্দমায় ফেলে দেব। হিরু দাঁড়িয়ে পড়ল। তিথিকে বিশ্বাস নেই, এই কাণ্ড সে সত্যি সত্যি করে বসতে পারে। একবার নর্দমায় পড়ে গেলে 14 বার গোসল করলেও গন্ধ উঠবে না। হিরুর মন খারাপ হয়ে গেল। তিথির কাছ থেকে সে টাকা পাবে না এটা জানত। টাকা চাওয়ার উদ্দেশ্য ভিন্ন। হিরুর ধারণা ছিল টাকার কথা শুনে তিথি বলবে, এত টাকা দিয়ে তুই কি করবি? তখন হিরু কারণটা ব্যাখ্যা করবে। কারণটা বেশ অদ্ভুত। আজ হাঁটতে হাঁটতে সে পীর সাহেবের কাছে গিয়েছে। খালি হাতে গিয়েছে, এই জন্যে সে আর তার সঙ্গে দেখা করল না। উঠোনে মাথা কামানো এক লোকের সঙ্গে গল্প জুড়ে দিল। মাথা কামানো লোকটির নাম সবুর। তার বাড়ি কালিয়াকৈর। মাস 3 আগে বিয়ে করেছে। গত সপ্তাহে তার বউ হঠাৎ পালিয়ে গেছে। অনেক জায়গায় খোঁজ খবর করেও সে কোনো সন্ধান না পেয়ে পীর সাহেবের কাছে এসেছে। পীর সাহেবের সঙ্গে এখনো দেখা হয়নি। হিরু বলল, ঠিক জায়গায় এসে পড়েছেন ভাইজান, মোটেই চিন্তা করবেন না, 1 মিনিটের মামলা। পীর সাহেব ফরফর করে সব বলে দেবেন। সত্যি? সত্যি মানে? আমার নিজের ইয়াঙ্গার ব্রাদার মিসিং হয়ে গেল, তার নাম টুকু। পীর সাহেবকে বললাম, উনি বললেন চিন্তা করিস না, 1 সপ্তাহের মধ্যে ফিরবে। ফিরল 1 সপ্তাহের মধ্যে? ফিরবে না মানে? পীর সাহেবের সঙ্গে ইয়ার্কি চলে না, ডাইরেক্ট অ্যাকশন। আপনি খালি হাতে আসেননি তো? 100 টাকা এনেছি, গরিব মানুষ। টাকা পয়সা পীর সাহেব নেবেন না। ওনার কাছে তো টাকা পয়সা তেজপাতা। সিগারেট দিতে হবে, বিদেশি সিগারেট। বিদেশি সিগারেট? হ্যাঁ, এই ধরেন ডানহিল, বেনসন। মোড়ের দোকানে গিয়ে বললেই হবে পীর সাহেবের সিগারেট। ওরা জানে, বাজারের চেয়ে কম রেটে পাবেন। যান, সিগারেট নিয়ে আসেন। পীর সাহেবকে কদমবুসি করে সিগারেটের প্যাকেটটা বাম দিকে রাখবেন। সবুর মিয়া সিগারেট আনতে গেল, আর তখনই বাড়ির ভেতর থেকে পীর সাহেব খালি পায়ে বের হয়ে এলেন। বারান্দায় এবং উঠানে এতগুলি লোক বসা। কাউকে কিছু না বলে হিরুকে হাত ইশারা করে ডাকলেন। হতভম্ব হিরু ছুটে গেল। পীর সাহেব বললেন, তুই বিসমিল্লা বলে একটা ব্যবসা শুরু কর, ব্যবসায় তোর তরক্কি হবে। স্বয়ং নবী করিম ব্যবসা করতেন। হিরু কাঁপা গলায় বলল, কিসের ব্যবসা করব? পীর সাহেব গম্ভীর হয়ে বললেন, তোর ব্যবসা হবে গরম জিনিসের, একটা চায়ের দোকান দিয়ে দে। এই বলেই পীর সাহেব আবার ঘরে ঢুকে গেলেন। আর কি আশ্চর্য যোগাযোগ! তার পরদিনই সে কল্যাণপুরের বশির মোল্লার চায়ের দোকানে চা খেতে গেছে। বশির মোল্লা বলল, দোকান বেচে দিব হিরু ভাই, খদ্দের যদি পান একটু বলবেন। হিরু গম্ভীর হয়ে বলল, বেচবেন কেন? চালু দোকান। চালু কই দেখলেন? দিনে 50 কাপ চা বেচতে পারি না, 20-25 কাপ পাড়ার ছেলেরাই খায়। দাম চাইলে খাতায় লিখে রাখেন। দাম কত চান দোকানের? 10,000 পাইলে রাখমু না। 10,000? আপনার দোকানে আছে কি? 2টা কেতলি, 15-20টা কাপ। 1,000 হলে আমাকে বলবেন, ক্যাশ দিয়ে নিয়ে নেব, নো প্রবলেম। বশির মোল্লা আর কিছু বলল না, চিন্তিত মুখে দাঁত খোঁচাতে লাগল।
এই সবই হচ্ছে যোগাযোগ। এরকম যোগাযোগ আপনা আপনি হয় না, ওপরের নির্দেশ লাগে। পীর সাহেবের দোয়ায় অ্যাকশন শুরু হয়ে গেছে। এরা হলেন অলি মানুষ, এদের দোয়া কোরামিন ইঞ্জেকশনের মতো, সঙ্গে সঙ্গে অ্যাকশন। হিরুর ইচ্ছা ছিল টাকা চাওয়া উপলক্ষে পুরো ঘটনাটা তিথিকে বলবে। তিথি সেই সুযোগ দিল না। পীর সাহেবের দোয়ার ফল তো সে একা ভোগ করবে না, সবাই মিলে ভোগ করবে। তার টাকা পয়সা হলে সে কি ভাই বোন ফেলে দেবে? অবশ্যই না। ভাই বোন, ফাদার মাদার, এরা থাকবে মাথার উপর। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা জনম জনম। আজ ৪র্থ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।